আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে কথোপকথনের আড়ালে আরও একটা কথোপকথন চলছে? হুম। মানে একটা শব্দহীন কিন্তু অনেক বেশি সোজা সাপটা আলোচনা, যখন কেউ মুখে বলছে এক কিন্তু তার ভেতরটা জানান দিচ্ছে সম্পূর্ণ অন্য কিছু। হ্যাঁ, সবসময় তো হয়। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই নীরব ভাষাটা কি, মানে বডি ল্যাঙ্গুয়েজ, সেটাকেই বোঝার চেষ্টা করব। আমাদের হাতে আছে প্রাক্তন এফবিআই এজেন্ট জো নাবারোর কাজের ওপর ভিত্তি করে তৈরি করা কিছু নোট আর আর্টিকেল। হুম। তিনি তো কয়েক দশক ধরে মানুষের শরীরের ভাষা বিশ্লেষণ করেছেন জাসুস আর অপরাধীদের ধরার জন্য। তো আমাদের লক্ষ্য হলো তার অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু সূত্র ব্যবহার করে মানুষের মনের ভেতরের কথাগুলো পড়ার চেষ্টা করা। এখানে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। এটা কিন্তু কোনো মন পড়ার জাদুবিদ্যা নয়। না না, একদমই না। এটা পুরোটাই বিজ্ঞান। দেখুন, আমাদের মস্তিষ্কের দুটো অংশ আছে। একটা হলো আমাদের নতুন যুক্তিবাদী মস্তিষ্ক, যা দিয়ে আমরা চিন্তা করি, কথা গুছিয়ে বলি, এমনকি মিথ্যাও বলি। আর অন্যটা আরেকটা হলো আমাদের আদিম আবেগপ্রবণ মস্তিষ্ক, যাকে লিম্বিক সিস্টেম বলা হয়। এই লিম্বিক সিস্টেমটা আমাদের অনুভূতি আর টিকে থাকার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, এবং এটা পুরোপুরি সৎ। পুরোপুরি সৎ? হ্যাঁ, এর প্রতিক্রিয়াগুলো আমাদের শরীরের মাধ্যমে প্রকাশ পায়, যা লুকানো প্রায় অসম্ভব। তার মানে আমাদের শরীর আমাদের মনের চেয়েও বেশি সত্যি কথা বলে। দারুণ ব্যাপার। আজকের আলোচনাটা তাহলে আমাদের সচেতন আর অবচেতন মনের এই লড়াইকে বোঝার একটা চেষ্টা। তবে শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা বলে নিই। বলুন। কোনো একটা ইশারা বা সংকেত দেখে হুট করে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। মূল বিষয় হলো কারোর স্বাভাবিক আচরণটা কেমন সেটা আগে বোঝা। একে বলা হয় বেসলাইন তৈরি করা। বেসলাইন? হ্যাঁ, ধরুন কেউ হয়তো স্বভাবগতভাবেই খুব ছটফটে বা কথা বলার সময় খুব হাত নাড়ায়। সেটা তার স্বাভাবিক অবস্থা। আচ্ছা। কিন্তু যখন সেই স্বাভাবিক অবস্থা থেকে তার আচরণে হঠাৎ কোনো পরিবর্তন আসে, বিপদ সংকেতটা ঠিক সেখানেই বাজে। এটা একটা দারুণ পয়েন্ট। তার মানে আমাদের আসলে গোয়েন্দার মতো করে মানুষের সাধারণ আচরণটা আগে খেয়াল করতে হবে। যেমন আমার এক বন্ধু আছে যে সারাক্ষণ পা নাচাতে থাকে। সে কি তাহলে সবসময় উদ্বিগ্ন? ঠিক এই প্রশ্নটাই আসল জায়গায় নিয়ে আসে। আপনার বন্ধুর ক্ষেত্রে পা নাচানোটা হয়তো তার বেস লাইন, কিন্তু যদি আপনি দেখেন যে একটা নির্দিষ্ট প্রশ্ন করার পর সে পা নাচানো থামিয়ে দিয়ে পা দুটো একদম শক্ত করে চেয়ারের নিচে লুকিয়ে ফেলল, ওই পরিবর্তনটাই আসল সূত্র। ওটাই আপনাকে বলছে যে কিছু একটা ঘটেছে। পরিষ্কার। বেসলাইন সেট করা হলো প্রথম ধাপ। তাহলে এখন আসা যাক শরীরের অংশে। কিন্তু মুখ বা চোখের আগে আমরা পা নিয়ে কথা বলবো, তাই না? এটা একটু অদ্ভুত লাগছে শুনতে। আমরা তো মানুষের মুখের দিকে তাকিয়ে কথা বলি, পায়ের দিকে তো নয়। কেন পা দিয়ে শুরু? কারণ জন নাভারোর মতে আমাদের পা হলো শরীরের সবচেয়ে সৎ অংশ। সৎ? হ্যাঁ, সৎ। কারণটা হলো ওই লিম্বিক সিস্টেম। হাজার হাজার বছর ধরে আমাদের মস্তিষ্ক বিপদ থেকে বাঁচার জন্য ফাইট বা ফ্লাইট, অর্থাৎ লড়ো অথবা পালাও প্রতিক্রিয়ার জন্য তৈরি হয়েছে। আচ্ছা। আর পালানোর কাজটা তো পা দিয়েই করতে হয়। তাই বিপদে প্রথম আঁচ পেলে বা অস্বস্তিতে পড়লে আমাদের পা সবার আগে প্রতিক্রিয়া জানায়। আমরা মুখে হাসি ধরে রাখতে পারি, চোখে চোখ রেখে কথা বলতে পারি, কারণ এগুলো আমাদের সচেতন মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। কিন্তু পায়ের কথা আমরা প্রায়ই ভুলে যাই। তার মানে মস্তিষ্ক থেকে সবচেয়ে দূরে থাকার কারণেই পা সবচেয়ে বেশি স্বাধীন আর সৎ। বিষয়টা তো দারুণ মজার। একদম। এর কিছু বাস্তব উদাহরণ কি হতে পারে? যেমন ধরুন, কোনো মিটিংয়ে যদি কারো পা দরজার দিকে ঘোরানো থাকে, তার মানে কি সে সত্যি মনে মনে বেরিয়ে যেতে চাইছে? একদম। এটা খুবই সাধারণ কিন্তু শক্তিশালী একটা সংকেত। আমাদের পা সাধারণত সেদিকেই নির্দেশ করে আমরা যেখানে যেতে চাই। যদি কোনো মিটিংয়ে বস কথা বলছেন আর কোনো সহকর্মীর পা দরজার দিকে ঘোরানো, তার মানে হতে পারে সে ওই আলোচনা নিয়ে অধৈর্য হয়ে পড়েছে বা তারও আছে। ঠিক এর উল্টোটাও সত্যি। যদি কেউ আপনার সাথে কথা বলার সময় তার পা এবং শরীর আপনার দিকে ঘুরিয়ে রাখে, তার মানে সে আপনার কথায় পুরি তরহা মনোযোগী। এটা তো সামাজিক পরিস্থিতিতেও কাজে লাগানো যায়। যেমন ধরুন, কোনো পার্টিতে দুজন কথা বলছে আর তৃতীয় একজন এসে যোগ দিল। তখন যদি প্রথম দুজনের শরীর তার দিকে ঘোরে কিন্তু পা দুটো আগের জায়গাতেই থাকে, তার মানে কি তারা মনে মনে তাকে স্বাগত জানাচ্ছে না? একেবারে ঠিক ধরেছেন। এটা একটা সূক্ষ্ম প্রত্যাখ্যানের লক্ষণ। আরেকটা মজার জিনিস হলো গ্র্যাভিটি ডিফাইং ভঙ্গি। গ্র্যাভিটি ডিফাইং মানে?
মানে মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করা পায়ের ভঙ্গি। যেমন কেউ যদি কোনো ভালো খবর শুনে বা কোনো প্রস্তাবে উত্তেজিত হয়ে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে একটু উঠে যায় বা পা নাচাতে শুরু করে। ও আচ্ছা। এটা জেনুইন আনন্দের লক্ষণ, কারণ আমাদের লিম্বিক সিস্টেম যখন খুশি হয় তখন শরীরকে হালকা অনুভব করায়। উল্টো দিকে মন খারাপ বা অস্বস্তিতে থাকলে আমাদের পা মাটির সাথে আরও বেশি লেগে থাকে, নড়াচড়া কমে যায়। বাহ, তার মানে পা শুধু পালানোর কথাই বলে না, আনন্দের কথাও বলে। বেশ, পায়ের ব্যাপারটা তো অবাক করার মতো। কিন্তু শরীরের যে অংশগুলো আমরা সবসময় দেখি এবং সচেতনভাবে ব্যবহার করি, যেমন আমাদের হাত, সেগুলো কি আরও বেশি ধোঁকা দেয়, নাকি ওরাও অজান্তে সত্যিটা বলে ফেলে? হ্যাঁ, একই সাথে ধোঁকাও দেয়, আবার সত্যিও বলে। কারণ আমরা হাত দিয়ে কথা বলি, তাই একে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু এখানেও লিম্বিক সিস্টেমের ছাপ থেকে যায়। কিভাবে? হাতের ইশারার দুটো দিক আছে। একটা হলো আত্মবিশ্বাস আর ক্ষমতার প্রকাশ, অন্যটা হলো উদ্বেগ আর নিরাপত্তাহীনতার প্রকাশ। আত্মবিশ্বাসের প্রকাশটা কেমন? আমি শুনেছি নেতারা নাকি এক ধরনের বিশেষ হাতের ভঙ্গি ব্যবহার করেন। হ্যাঁ, এটাকে বলা হয় স্টিপলিং। স্টিপলিং? হ্যাঁ, যখন কেউ দুই হাতের আঙুলের ডগা একসাথে করে একটা মন্দিরের চূড়ার মতো আকৃতি তৈরি করে। ও হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ওটা প্রচণ্ড আত্মবিশ্বাস আর নিজের বক্তব্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণের লক্ষণ। বক্তারা বা ম্যানেজাররা প্রায়ই এটা ব্যবহার করেন, এটা বোঝাতে যে তারা যা বলছেন সে বিষয়ে তারা 100% নিশ্চিত। কিন্তু এই স্টিপলিংয়ের মতো ভঙ্গি, এটা কি মানুষ ইচ্ছে করে করতে পারে না? মানে নিজেকে আত্মবিশ্বাসী দেখানোর জন্য এটা কি অভিনয় হতে পারে না? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই পারে। আর এখানেই গোয়েন্দার মতো পর্যবেক্ষণটা কাজে লাগে। মানে আমাদের শুধু একটা সংকেত দেখলে হবে না, পুরো শরীরের দিকে তাকাতে হবে। ধরুন কেউ স্টিপলিং করে খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলছে, কিন্তু একই সাথে সে বারবার নিজের ঘাড় বা কলারের কাছে হাত দিচ্ছে। আচ্ছা। কিংবা টেবিলের নিচে তার পা দুটো একটার সাথে আরেকটা পেঁচিয়ে আছে। এই যে দুটো বিপরীত সংকেত, একেই বলে অসঙ্গতি বা ইনকংগ্রুয়েন্স। ও, তার হাত হয়তো বলছে আমি আত্মবিশ্বাসী, কিন্তু তার ঘাড় বা পা বলছে আমি প্রচণ্ড চাপে আছি। নাভারো মতে এই অসঙ্গতিটাই হলো সত্যের দরজা। আর এই ক্ষেত্রে আমাদের সবসময় আবেগপ্রবণ বা লিম্বিক সিস্টেমের সংকেতটাকেই বেশি বিশ্বাস করতে হবে। তার মানে ওই ঘাড় স্পর্শ করাটাই আসল সত্যিটা বলছে। এই ধরনের আচরণগুলোকে তো সেলফ সুথিং বা নিজেকে শান্ত করার ভঙ্গি বলা হয়, তাই না? একদম। যখন আমরা মানসিক চাপে থাকি, আমাদের মস্তিষ্ক শরীরকে সংকেত দেয় নিজেকে শান্ত করতে। তখন আমরা অবচেতনভাবেই এমন কিছু কাজ করি যা আমাদের মায়ের স্পর্শ বা ছোটবেলার সুরক্ষার অনুভূতি ফিরিয়ে আনে। যেমন মহিলারা প্রায়ই নিজের গলা, ঘাড় বা কবজিতে হাত বোলান। পুরুষরা নিজেদের মুখ, দাড়ি বা টাই ঠিক করার ভান করে ঘাড় স্পর্শ করে। হাত কচলানো, জামার হাতা নিয়ে খেলা করা, এগুলো সবই লিম্বিক সিস্টেমের চাপ কমানোর চেষ্টা। কোনো উদাহরণ আছে? হ্যাঁ, একবার এক জিজ্ঞাসাবাদের সময়ে এক সন্দেহভাজন ব্যক্তি সব প্রশ্নের উত্তর খুব শান্তভাবে দিচ্ছিল, কিন্তু যখনই একটা নির্দিষ্ট নাম উল্লেখ করা হলো, সে তার শার্টের কলারটা ঠিক করতে শুরু করলো। মুখে কোনো পরিবর্তন নেই, কিন্তু ওই একটা ছোট্ট ইশারাই আমাদের জন্য একটা বড় সূত্র ছিল। দারুণ একটা উদাহরণ। তার মানে হাতের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস দেখতে হবে, এক আত্মবিশ্বাসের প্রকাশ, আর দুই নিজেকে শান্ত করার চেষ্টা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই দুটোর মধ্যে কোনো অমিল আছে কিনা। আচ্ছা, আমরা তো কথা বলার সময় প্রায়ই মুখ বা মুখের বিভিন্ন অংশ স্পর্শ করি, এর কি কোনো বিশেষ অর্থ আছে? অবশ্যই। মুখ স্পর্শ করা সাধারণত সন্দেহ, অনিশ্চয়তা বা মিথ্যার সাথে জড়িত। তবে আবারও বলছি, প্রেক্ষাপট খুব জরুরি। ঠিক। কেউ হয়তো দাঁতে ব্যথা হলেও মুখ ধরতে পারে, কিন্তু সাধারণত কথা বলার সময় নাক বা ঠোঁটের কাছে হাত নিয়ে যাওয়া একটা ইঙ্গিত হতে পারে যে বক্তা নিজে যা বলছে তা পুরোপুরি বিশ্বাস করছে না। এটা যেন অবচেতনভাবে নিজের মুখ ঢাকার একটা চেষ্টা। এটা শোনার পর আমি তো নিজের কথাই ভাবছি। তার মানে আমাদের শরীর সারাক্ষণই আমাদের মনের কথা ফাঁস করে দিচ্ছে। বেশ, তাহলে পায়ের সততা আর হাতের দ্বৈত চরিত্রের পর সবশেষে আসা যাক সবচেয়ে জটিল অংশে, চোখ আর মুখ।
আমরা তো ছোটবেলা থেকেই মুখের ভাব লুকোতে শিখি, তাহলে কি মুখ দেখে কিছু বোঝা একেবারেই অসম্ভব? অসম্ভব নয়, তবে কঠিন, কারণ মুখের উপর আমাদের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। কিন্তু এখানেও লিম্বিক সিস্টেমের কিছু অনৈচ্ছিক প্রতিক্রিয়া ধরা পড়ে যায়। চোখকে তো মনের আয়না বলাই হয়, কিন্তু প্রচলিত ধারণা যেমন মিথ্যাবাদীরা চোখে চোখ রেখে কথা বলতে পারে না, হ্যাঁ, এটা আসলে একটা মস্ত বড় ভুল। তাই নাকি? আমি তো এতদিন এটাই জানতাম। নাভারোর অভিজ্ঞতা বলে সাধারণ মানুষ মিথ্যা বলার সময় অস্বস্তিতে চোখ সরিয়ে নেয়, কিন্তু পেশাদার বা অভ্যাসগত মিথ্যাবাদীরা তাদের সততা প্রমাণ করার জন্য বরং অতিরিক্ত আই কন্ট্যাক্ট করে, যেটা দেখে অস্বাভাবিক আর অস্বস্তিকর মনে হয়। ও আচ্ছা। তারা আপনাকে বোঝানোর চেষ্টা করে, দেখো আমি তোমার চোখে চোখ রেখেই কথা বলছি, তার মানে আমি সত্যি বলছি। আসল সূত্রটা লুকিয়ে আছে চোখের স্বাভাবিক আচরণের সূক্ষ্ম পরিবর্তনে। সেই সূক্ষ্ম পরিবর্তনগুলো কি? দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা হলো চোখের মণি বা পিউপলের প্রসারণ, মানে পিউপল ডাইলেশন। পিউপল ডাইলেশন? হ্যাঁ, যখন আমরা এমন কিছু দেখি বা শুনি যে আমাদের খুব ভালো লাগে বা আমাদের উত্তেজিত করে, তখন আমাদের চোখের মণি অবচেতনভাবে বড় হয়ে যায়। এটা সম্পূর্ণ অনৈচ্ছিক। আর তার উল্টোটা? আর যখন আমরা নেতিবাচক কিছু দেখি বা শুনি, তখন চোখের মণি সংকুচিত হয়। আরেকটা দারুণ সংকেত হলো আই ব্লকিং। আই ব্লকিং এটা কি জিনিস? যখন কেউ কোনো খারাপ খবর শোনে বা এমন কোনো কথা শুনে যা সে বিশ্বাস করতে চায় না বা যার সাথে সে একমত নয়, তখন সে অবচেতনভাবে কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলে বা চোখ কুঁচকে ফেলে। ওহ, এটা আসলে মস্তিষ্ককে সেই নেতিবাচক তথ্যটা দেখা থেকে বা গ্রহণ করা থেকে বিরত রাখার একটা আদিম চেষ্টা। ঠিক যেমন আমরা কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখলে হাত দিয়ে চোখ ঢেকে ফেলি। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন, আপনি আপনার কোনো প্রস্তাবনা পেশ করছেন এবং দেখলেন আপনার বস কয়েক মুহূর্তের জন্য চোখটা স্বাভাবিকের চেয়ে জোরে বন্ধ করলেন। এটা একটা বড় সংকেত হতে পারে যে তিনি আপনার প্রস্তাবটা পছন্দ করছেন না। বাহ, তার মানে চোখের পাতা ফেলার গতি বা চোখ কুঁচকে যাওয়ার মধ্যেও এত অর্থ লুকিয়ে আছে। তাহলে এই তথ্যগুলো আমরা দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করতে পারি? এর উদ্দেশ্য তো নিশ্চয়ই অন্যকে ধরে ফেলা বা বিচার করা নয়। একদমই না। এর মূল উদ্দেশ্য হল সহমর্মিতা এবং বোঝাপড়া বাড়ানো, কাউকে বিচার করা নয়, বরং তাকে আরও ভালোভাবে বোঝা। আচ্ছা, ওই বসের উদাহরণটাই যদি নিই, তার আই ব্লকিং দেখে তাকে অভিযুক্ত না করে বরং আপনি তার মতামত চাইতে পারেন। হয়তো বলতে পারেন, এই অংশটা নিয়ে আপনার কি কোনো ভিন্ন চিন্তা আছে? আমি আপনার মতামতটা জানতে আগ্রহী। ঠিক। এতে তিনি তার মনের কথা বলার সুযোগ পাবেন এবং আলোচনাটা আরও ফলপ্রসূ হবে। এটা আসলে না বলা কথাগুলো শোনার একটা ক্ষমতা, যা আমাদের পারস্পরিক সম্পর্কগুলোকে অনেক গভীর করতে পারে। আজকের এই আলোচনা থেকে তাহলে আমরা কি শিখলাম? প্রথমত, কোনো একটা সংকেত দেখে সিদ্ধান্তে আসা যাবে না, আগে মানুষের স্বাভাবিক আচরণ বা বেস লাইন বুঝতে হবে এবং সেই আচরণের পরিবর্তনটা লক্ষ্য করতে হবে। ঠিক। দ্বিতীয়ত, আমাদের পা হলো সবচেয়ে সৎ অংশ, কারণ অবচেতন মন একে নিয়ন্ত্রণ করে। পায়ের দিক আর নড়াচড়া আমাদের আসল উদ্দেশ্য প্রকাশ করে দেয়। তৃতীয়ত, হাতের ভঙ্গি আমাদের আত্মবিশ্বাস, যেমন ওই স্টিপলিং। হ্যাঁ, স্টিপলিং। আর উদ্বেগ, যেমন নিজেকে শান্ত করার চেষ্টা, দুটোই প্রকাশ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা লুকিয়ে থাকে যখন কারোর কথা আর শরীরের ভাষার মধ্যে অমিল দেখা যায়। এবং সবশেষে, চোখের ভাষা পড়ার সময় প্রচলিত ধারণা বাদ দিয়ে সূক্ষ্ম পরিবর্তনের দিকে নজর দিতে হবে, যেমন চোখের মণির প্রসারণ বা আই ব্লকিং। এই সব সংকেত আলাদাভাবে দেখলে হয়তো কিছুই না, কিন্তু একসাথে দেখলে একটা সম্পূর্ণ গল্প বলে। তার মানে আসল কৌশলটা হলো এই অসঙ্গতিগুলো খোঁজা। একদম। যখন কেউ মুখে হ্যাঁ বলছে কিন্তু তার পা দরজার দিকে ঘোরানো এবং সে অবচেতনভাবে চোখ ঢেকে ফেলছে, এই অমিলটাই হলো সত্যের দরজা। মোদ্দা কথা হলো, এই জ্ঞান আমাদের মানুষ পড়ার চেয়েও ভালো শ্রোতা এবং পর্যবেক্ষক হতে সাহায্য করে। শব্দের আড়ালের অনুভূতিগুলো বুঝতে পারলে আমাদের ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কগুলো আরও গভীর আর অর্থপূর্ণ হয়ে ওঠে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের পুরো আলোচনায় আমরা অন্যের শরীরী ভাষা পড়ার কথা বললাম, কিন্তু একবারও কি ভেবে দেখেছি
আমাদের নিজেদের শরীর সারাদিন কি বলে চলেছে? এটা একটা জরুরি প্রশ্ন। আমাদের অজান্তে পাঠানো সংকেতগুলো আমাদের মিটিং, আমাদের সম্পর্ক বা আমাদের কাছের মানুষদের উপর কি প্রভাব ফেলছে? এই আত্মসচেতনতা হয়তো অন্যের মন বোঝার চেয়েও বেশি জরুরি।